হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ডাব্লিউবি টেট 2025কে টার্গেট করে ব্যাকরণের যে প্লেলিস্টটি শুরু করেছি ধ্বনি সংক্রান্ত, তো এটি হচ্ছে 3 নম্বর ক্লাস। তো এখানে আমরা আগের দিন আমরা স্বরধ্বনি সংক্রান্ত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা ব্যঞ্জনধ্বনি সংক্রান্ত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব ব্যঞ্জনধ্বনি কাকে বলে। তো যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও না কোথাও শ্বাসবায়ু আংশিক রূপে বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। এগুলোকে আবার 5টি বর্গে বা গুচ্ছে ভাগ করা যায়। দেখো, প্রথমেই 1 নম্বর দেবো আমরা ক বর্গীয় ধ্বনি। তো ক বর্গীয় ধ্বনির মধ্যে কি থাকবে? ক, খ, গ, ঘ, ঙ। এই 5টি ধ্বনিকে ক বর্গীয় ধ্বনি বলে। এগুলো উচ্চারণের সময় জিহ্বার নরম তালু স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলোকে জিহ্বামূলীয় বা কণ্ঠস্পর্শ ধ্বনি বলা হয়। নম্বর 2 দেখব চ বর্গীয় ধ্বনি। চ, ছ, বর্গজ, ঝ, ঞ। এই 5টি ধ্বনিকে চ বর্গীয় ধ্বনি বলে। এগুলো উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ চ্যাপ্টাভাবে তালুর সম্মুখভাগের সাথে ঘর্ষণ করে উচ্চারিত হয় বলে এগুলোকে তালব্য স্পর্শধ্বনি বলা হয়। 3 নম্বর দেখব আমরা ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনির মধ্যে পড়বে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই 5টি ধ্বনিকে ট বর্গীয় ধ্বনি বলে। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বায় অগ্রভাগ কিঞ্চিত উল্টিয়ে উপরের মাড়ির গোড়ার শক্ত অংশকে স্পর্শ করে উচ্চারিত হয়। তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে। উচ্চারণের সময় জিহ্বা উল্টা হয় বলে এদেরকে দন্তমূলীয় পরিবেষ্টিত ধ্বনি বলা হয়। আবার এগুলো ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ অর্থাৎ মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে মূর্ধন্য ধ্বনিও বলা হয়। আচ্ছা, এরপরে আমরা নম্বর 4 দেখব ত বর্গীয় ধ্বনি। ত, থ, দ, ধ, দন্তন্য ন। এই 5টি ধ্বনিকে ত বর্গীয় ধ্বনি বলা হয়। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ উপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এদেরকে দন্তধ্বনিও বলা হয়। এবার আমরা 5 নম্বর দেখব প বর্গীয় ধ্বনি। প, ফ, ব, ভ, ম। এই 5টি ধ্বনিকে প বর্গীয় ধ্বনি বলে। এ ধ্বনিগুলো উচ্চারণের সময় ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে। এদের ওষ্ঠধ্বনিও বলা হয়। এবার আমরা দেখব স্পর্শধ্বনিগুলির শ্রেণীবিভাগ করা হয় জীব যেখানে স্পর্শ করে সেই জায়গার নাম অনুযায়ী। দেখো, প্রথমেই নম্বর 1 দেওয়া আছে ক, খ, গ, ঘ, ঙ। এই ব্যঞ্জনগুলি উচ্চারণের সময় জিভের পশ্চাৎভাগ অর্থাৎ পিছন দিকে কণ্ঠ স্পর্শ করে, এই জন্য এগুলোকে কণ্ঠধ্বনি বা ক বর্গীয় ধ্বনিও বলা হয়। নেক্সট নম্বর 2 চ, ছ, বর্গজ, ঝ, ঞ। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের মধ্যভাগ তালু স্পর্শ করে, এই জন্য এগুলোকে তালব্য ধ্বনি বা চ বর্গীয় ধ্বনিও বলা হয়। নেক্সট নম্বর 3 ট, ঠ, ড, ঢ, ন। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উল্টিয়ে মূর্ধা স্পর্শ করে, এই জন্য এগুলোকে মূর্ধন্য ধ্বনি বা ট বর্গীয় ধ্বনিও বলা হয়। এরপরে দেখে নেব আমরা ত, থ, দ, ধ, ন। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগের দাঁত বা দন্তমূল স্পর্শ করে, এই জন্য এগুলোকে দন্তধ্বনি বা ত বর্গীয় ধ্বনিও বলা হয়। নেক্সট আমরা দেখব প, ফ, ব, ভ, ম। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটি পরস্পরকে স্পর্শ করে, এই জন্য এগুলিকে ওষ্ঠধ্বনি বা প বর্গীয় ধ্বনি বলা হয়। এবার আমরা দেখে নেব উচ্চারণের উপরে বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ধ্বনিগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। আচ্ছা, অঘোষ ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাদেরকে অঘোষ ধ্বনি বলে, যেমন ক, খ, চ ইত্যাদি। এইবার আমরা দেখব নম্বর 2 ঘোষ ধ্বনি। তো যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় তাদেরকে বলে ঘোষ ধ্বনি, যেমন গ, ঘ, জ ইত্যাদি। আচ্ছা, এবার আমরা দেখব ঘোষ ধ্বনি কিন্তু আবার 2 প্রকার, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ ধ্বনি কি? যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, অর্থাৎ অল্প পরিমাণে বাতাসের চাপ পড়ে, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়, যেমন ক, গ, চ ইত্যাদি। এগুলোতে কিন্তু বেশি বায়ু আমাদের খরচা হচ্ছে না। কিন্তু মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে লক্ষ্য করো, মহাপ্রাণ ধ্বনি কাদেরকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাদেরকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়,
যেমন খ, ঘ, ছ ইত্যাদি। এবার আমরা দেখব এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ধ্বনি রয়েছে, যেমন নাসিক্য বা আনুনাসিক ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণে নাক ও মুখ দিয়ে বা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে উচ্চারিত হয়, সে ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলে। এই নাসিক্য ধ্বনি 5টি। এগুলি হলো উ, ইয়, ন, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলি। আচ্ছা, এবার আমরা চলে আসছি উষ্ণধ্বনি বা উষ্ণবর্ণে। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি হয়, সেটি উষ্ণধ্বনি বা উষ্ণবর্ণ। শীষ দেওয়ার সাথে সাথে এর সাদৃশ্য রয়েছে বলে একে শীষধ্বনিও বলা হয়। যেমন দেখো, তালেবস্য, পেটকাটা মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ এগুলি। আচ্ছা, এবার আমরা দেখব অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ। যে সব ধ্বনির উচ্চারণ স্পর্শ ও উষ্ণ ধ্বনির মাঝামাঝি তাদেরকে অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ বলে। যেমন অন্তস্থ জ, র, ল, ব এইগুলি। এবার আমরা চলে আসছি তালব্য ধ্বনিতে। যে ধ্বনি উচ্চারণের সময় সম্মুখ তালু স্পর্শ করে উচ্চারিত হয় তাকে তালব্য ধ্বনি বলে। যেমন দেখো, অন্তস্থ জ, জ এর ক্ষেত্রে কী হচ্ছে, উচ্চারণের সময় সম্মুখ তালু স্পর্শ করছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিচ্ছি তারণজাত বা তাড়িত ধ্বনি। যে সব ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয় তাদেরকে তারণজাত বা তাড়িত ধ্বনি বলে। যেমন ডয়বিন্নর, ঢয়সিন্নর এগুলো। এরপরে আমরা দেখে নিচ্ছি পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কি? ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় জিহ্বার দুপাশ দিয়ে বের হলে আমরা যে ধ্বনি পাই তাকে পার্শ্বিক ধ্বনি বলে। যেমন ল, তাও মনে হচ্ছে জিভের দুপাশ দিয়ে কিন্তু হাওয়া বেরিয়ে গেল, এরকম। আচ্ছা, এইবার আমরা দেখব কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কি? যে ধ্বনি জিহ্বার অগ্রভাগকে কম্পিত করে এবং তা দ্বারা দন্তমূলকে একাধিকবার দ্রুত আঘাত করে উচ্চারিত হয় তাকে কম্পনজাত ধ্বনি বলে। এই কম্পনজাত ধ্বনি একটি, যেমন র, এটি হচ্ছে কম্পনজাত ধ্বনি। র যখন উচ্চারণ করছি দেখো কেঁপে উঠছে, এরকম একটা মনে হচ্ছে। আচ্ছা, এবার আমরা লাস্ট টপিক দেখে নিচ্ছি এই যে অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই 3টি ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনিকে আশ্রয় করে ধ্বনির স্বরূপ পরিবর্তন করে। এরা কিন্তু নিজে নিজে বসে কখনোই কোনো শব্দ বা বর্ণ তৈরি করতে পারবে না। নিজে নিজে বা স্বাধীনভাবে এগুলো ব্যবহৃত হতে পারে না। অন্যকে আশ্রয় করে এদের প্রকাশ ঘটে বলে এদের আশ্রয় স্থানভাগী বা অযোগবাহ ধ্বনি বলা হয়। তো এই ছিল আমাদের ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।